ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য একটা বিশেষ ভিডিও, মানে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু নিয়ে চলে এসেছি। যেটা হচ্ছে যে কি তোমরা বলেইছিলে যে কি তোমাদের জন্য কিন্তু এই যেহেতু ফিজিক্যাল করবে, অনেকে পাস করে বসে আছো, মেডিকেলেও যাবে, তো কীরকমভাবে ফিজিক্যালটা অ্যাকচুয়াল হয় বা মেডিকেলটাও কীরকমভাবে অ্যাকচুয়াল হয়, তার জন্য কিন্তু আমি বলেছিলাম যে কি হ্যাঁ আমার কাছে অফলাইন একজন পড়ে। তো সে কিন্তু এর আগের বার সমস্ত কিছুই করেছে, যাই হোক ভাগ্যক্রমে হয়নি। তো সে কিন্তু তোমাদের সামনে সমস্ত প্রশ্ন যা করেছো সমস্ত প্রশ্নই কিন্তু আমি একে একটা করে বলবো এবং সে কিন্তু প্রত্যেকটা কথার উত্তর দেবে। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখলে কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল নিয়ে কোনো রকম কনফিউশন আর থাকবে না। একটা ভিডিওর মাধ্যমে পুরো ফিজিক্যাল এবং মেডিকেলের ডিটেলস বলে দেবো। চলো তাহলে আজকের আমরা কি করি, ভিডিওটা আমরা শুরু করি। তো এর নাম হচ্ছে বিক্রম ঘোষ, তাই তো? বিক্রম মণ্ডল, ঠিক আছে। তো এর আগেবার যাই হয়েছিল কোনো রকমভাবে ভাগ্যক্রমে হয়নি। তো ও কিন্তু মেডিকেল এবং মানে ফিজিক্যালও সমস্ত কিছু করেছে। তো সবার যেটা প্রশ্ন বললি বিক্রম, যে মেডিকেলে না ফিজিক্যালটার প্রথমে কথা হচ্ছে যে ফিজিক্যালে যখন ধর সবচেয়ে বড় একটা প্রশ্ন করে আমাকে সবসময় যে রানটা এখন কত মিনিটে ঢুকে যাওয়া উচিত, যেহেতু তুই একবার মাঠ করেছিস। মানে অনেকে প্রশ্ন করছে আমার তো মাঠটা হয়তো ধরলে আর 1 মাস মতো নাই আর, মানে মাঠ হওয়ার ধরে নিয়ে যে কি আর হয়তো 15 বা 20 দিন এরকম আছে। তো এই মুহূর্তে এসে মাঠে আমি কত মিনিটে ঢুকবো, মানে 24 মিনিটে তো 5 কিলোমিটার ছুটা, কিন্তু আমার টার্গেটটা কত থাকবে, যে ওই রকমই টার্গেট থাকবে নাকি একটু আগে ঢুকার একটা প্ল্যান থাকবে? অবশ্যই একটু আগের যেন ঢুকতে পারি। বুঝিয়ে রাখা, হ্যাঁ, মানে 23 থেকে 24-এর মধ্যে ঢুকতে হবে আর কি। মানে এখন যে প্র্যাকটিসটা করবে সেটা 23-24 টার্গেট রাখলে ওখানে অটোমেটিক হয়ে যাবে। একদম ঠিকই বলেছে, কারণ আমিও দেখেছি যে আমি যখন মাঠ করতাম, আমি একা করছি বা মাঠে গিয়ে যখন আমি 4-5 জনের সঙ্গে করছি সেই এনার্জিটা পাবে না, কিন্তু একসঙ্গে যখন দেখবে সবাই ছুটছে তখন কিন্তু তোমার মধ্যে একটা এনার্জি চলে আসবে, তো সেখানে আরও তাড়াতাড়ি টাইমে আরও কভার হয়ে যায়। তো এটা হচ্ছে সবার প্রশ্ন, তার সঙ্গে সবার প্রশ্ন হয়তো ওরকম ব্যাপার না যে এখন 20 মিনিটে ঢুকে যাবো, ও পারবে না, আর অত বেশি টেনশন নেওয়া দরকার, তুমি 23-24 মিনিটেই ঢোকো, কোনো অসুবিধা নেই। আর একটা প্রথম প্রশ্ন হচ্ছে যে যখনই ফিজিক্যালে যাচ্ছ তুমি, তখন ওই ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে প্রচুর হট্টগোল, মানে বলা যায় হই হট্টগোল চলছে এই মুহূর্তে। তো এর আগের বার যখন তুমি গিয়েছিলে বিক্রম, তখন তোমার কি কি লেগেছিল অ্যাকচুয়াল ফিজিক্যালের জন্য? ফিজিক্যালের জন্য শুধু দুটো আইডেন্টি প্রুফ লাগবে, আধার কার্ড লাগবে, আচ্ছা, আর ভোটার কার্ড থাকলে হবে। হ্যাঁ, আর যেটা অ্যাডমিট কার্ড দেবে ওটা নিয়ে যেতে হবে। মানে অ্যাডমিট কার্ড কিন্তু যখন তোমাদের মেডিকেলটা হবে, ফিজিক্যালটা যাবে তার আগে কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ড দেবে, সেই অ্যাডমিট কার্ডে তোমাকে নিয়ে যেতে হবে। আর একটা হচ্ছে যে কি তোমার আইডেন্টি প্রুফ, কোনো ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে না। তো তবুও কিন্তু ডোমিসিয়াল সার্টিফিকেট লাগে না, তবুও যাদের কাছে থাকবে বা যারা বের করেছো নিয়ে চলে যাবে এবারে। তবুও ওই অ্যাডমিট কার্ড বের হওয়ার সময় বলে দিবে যে কি লাগবে ডকুমেন্টস, ঠিক আছে। তো তবু ডোমিসিয়াল সার্টিফিকেট এমনিতে লাগবেই, যখন ওই মেডিকেলের সময় লাগবে না, মানে মেডিকেলের সময় কিন্তু তোমার ডোমিসিয়াল সার্টিফিকেট লাগবে। তো ডোমিসিয়াল সার্টিফিকেটটা বের করে নেওয়াটা বেশি ভালো, বোঝা গেছে তো? তো আর পাসপোর্ট সাইজের ছবি 4 থেকে 5 খানা লাগবে, তাই তো বিক্রম? বাস, তার মানে ফিজিক্যালে কি লাগবে, বেশি লাগবে না। এক হচ্ছে যে তোমাকে অ্যাডমিট কার্ড যেটা তোমাকে দেবে সেটা, আর একটা হচ্ছে আইডেন্টি প্রুফ, আর 4 থেকে 5 কপি ছবি, বাস এতটুকুই তো, ঠিক তো? আর কোনো কিছু লাগেনি, বাস। তাহলে আমাদের ফিজিক্যালে হচ্ছে এতটুকুই লাগবে। এবার হচ্ছে যে ফিজিক্যালের জন্য যখন তুমি যাচ্ছ মাঠে, তখন কীভাবে শুরুয়াতটা কীরকম, মানে প্রথমে ঢুকে কি তোমার আধার কার্ড দেখে তোমাকে ঢুকে নিচ্ছে মাঠের ভিতরে? আচ্ছা, প্রথমে আধার কার্ড দেখে এন্ট্রি হবে, তারপর তোমার এক জায়গায় সবকে জোগাড় করার পর তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। আচ্ছা, একটা ফর্ম ফিল আপ করতে হবে, তার মানে হচ্ছে তোমাকে পেন নিয়ে যেতে হবে সঙ্গে করে। পেন নিয়ে যাবে, আঠাও নিয়ে যেতে হবে, কারণ তোমার ছবিটা তো ওখানে চিপকাতে হবে। তো সেই কারণে দেখো এই ছোট জিনিসগুলো যদি সেই মুহূর্তে তোমার মধ্যে না থাকে তাহলে একটা টেনশন কাজ করবে, ঠিক তো? তো এই ছোট জিনিসগুলো কিন্তু যাতে তুমি নিয়ে যাও, ঠিক আছে। অনেক সময় দেখবে যে কি প্যানিক হয়ে যায় আমরা, যে আমার কাছে আঠা নেই, আমার কাছে ছবি নেই, আমার কাছে ফর্ম আমি ফিল আপ করতে পারবো না, পেন নেই, একটা প্যানিক অ্যাটাক টাইপের হয়ে যায়। কিন্তু সেই মুহূর্তে যাতে আঠা নিয়ে যেতে হবে, একটা পেন নিয়ে যেতে হবে, খাবারের জলের বোতল তো নিয়ে যাবেই, কারণ এখন যা গরম পড়েছে 2-3টে করে জলের বোতল, তোমরা তো ডিফেন্সে যাচ্ছ, বই তো তার কোনো কষ্ট নেই, তাই না? তো সেই কারণে নিয়ে যাবে। তাহলে ফিজিক্যালে যাওয়ার শুরুর আগে জাস্ট তোমার এতটুকু কাজ হলো। তারপরে ধরো তুমি ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দিলে, তারপরে কি ঘটনা ঘটে? তারপরে তোমাকে দিবে, কি বলছো ওটাকে, মানে নাম্বার, যেটা চেস্টে নাম্বার দেয়। আচ্ছা, চেস্টে নাম্বার দিবে, দেন একে একে সবাইকে দৌড়ার জন্য দাঁড় করে দিবে। আবার কোনো জায়গায় আগেই তোমার চেস্ট দেখে, আগে চেস্ট দিয়ে দেয়। আচ্ছা, আর কোনো মাঠে আবার তোমার রানিং এর পর করে এটা। আচ্ছা, তার মানে যাদের প্রশ্ন ছিল যে হাইটটা কখন মাপে, যাদের প্রশ্ন ছিল চেস্টটা কখন মাপে, এই দুটো জিনিসই তো হয় নাকি ফিজিক্যাল, আর বেশি কিছু হয় না মাপার ক্ষেত্রে। তার মানে অনেক মাঠে
যেটা হয়, তোর বেলাতে কি হয়েছিল? আমার বেলাতে আগেই সব হয়ে গেছিল, চেস্ট হাইট মাপা হয়ে গেছিল। আচ্ছা, ও বলছে যে কি অনেক জায়গায় অনেক রকম ভাবে হয়, আগে রান হয়ে যায়, তারপরে চেস্ট এবং হাইট মাপা হয়, কিন্তু আমার যত সম্ভাবনা আগে হাইটটা মেপে নেওয়াটাই ভালো নাকি? তাহলে বাদ হয়ে যাবে ওখান থেকে। হাইট মাপার মানে প্রত্যেকটা ক্যাম্পে হাইটটা আগে মাপে, হাইটটা আগে মাপবেই। আচ্ছা আচ্ছা, তারপরে শেষ বেলায় আরেকবার মাপে। ও আচ্ছা, এটা বল না ভালো করে। মানে তোমার হাইট কিন্তু একবার মাপবেই, হয়তো বলা যেতে পারে ওটা রাফ ভাবে মাপবে, তারপরে তোমার কিন্তু যখন রান কমপ্লিট হয়ে যাবে, রান পাস করলে তারপরে তখন তোমাকে আবার ভালো করে মাপবে, যাতে কোনো একদম কোনো রকম মানে একটু খুঁত না যায়, একদম সমস্ত কিছু নিখুঁতভাবে হয়। বোঝা গেছে? তার মানে হচ্ছে যে এটাই যে কি তুমি ভালো করে রান প্র্যাকটিস করো, হাইট টাইট নিয়ে বেশি টেনশন করার দরকার নেই, তোমার যদি হাইট ঠিক থাকে তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে ফিজিক্যালের এতটুকুই দিয়ে পাস করে গেলে যে তোমাকে পাসের সার্টিফিকেট দিয়ে পাঠিয়ে দিল, বাস। তাহলে ফিজিক্যালের ঘটনা কিন্তু আশা করি তোমাদের এদিকে ফিজিক্যালের ঘটনা কিন্তু আশা করি তোমাদের আর কোনো গন্ডগোল থাকার কথা নয়। এবার মূল কথা হচ্ছে যে কি মেডিকেল নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে আমার কাছে, প্রচুর জিজ্ঞাসাবাদ এসেছে। তো প্রথমত আমাকে বিক্রম বলো যে কি মেডিকেলে যাওয়ার জন্য তোমার কি কি ডকুমেন্টস লাগে? মেডিকেলে যেগুলো অ্যাপ্লাইয়ের সময় মানে স্কুলে ডকুমেন্টস তো লাগবেই, অ্যাডমিট কার্ড। তার মানে এখানে এটা বোঝা যাচ্ছে যে কি সেইখানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা হবে। হ্যাঁ, মানে তোমার মেডিকেল হওয়ার আগে ডকুমেন্ট ভেরিফিকেশন। আচ্ছা, তার মানে এটা কিন্তু আমিও ঠিকঠাকভাবে আমি অ্যাকচুয়ালি জানতাম না, ভালো হয়েছে যে তোমাদের সামনে পুরো তুলে নিয়ে এসে মানে ওকে নিয়ে এসে এবং সে ভালোভাবে বলতে চাইছে। তার মানে মেডিকেলের সময় কিন্তু তোমার পুরো মেডিকেলের আগেই তোমার ডকুমেন্টস যে ভেরিফিকেশান বা ভেরিফাই কিন্তু ডকুমেন্টসের ভেরিফাই হয়ে যাবে যে তোমার ডকুমেন্টসগুলো সব কিছু ঠিক। এবার একটা কথা হচ্ছে যে জেরক্সও নিয়ে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অরিজিনাল। তার মানে ফর্ম ফিল আপ করেছি যেগুলো সব কিছু। আর ওইখানেও কি ছবি পাসপোর্ট সাইজ লাগবে? আচ্ছা, ওইখানেও কিন্তু 4 থেকে 5 কপি ছবি নিয়ে চলে যাবে, পেন তো নিয়েই যাবে সব সময়। এইবার ব্যাপারটা হচ্ছে তার মানে কি বুঝলাম যে ফিজিক্যালের মানে মেডিকেলের আগে কিন্তু তোমার যত ডকুমেন্টস তুমি যদি ফর্ম ফিল আপের সময় যতটা দিয়েছো সমস্ত কিছু জেরক্স, তার সাথে সাথে কিন্তু অরিজিনালটা নিয়ে যাবে, ভুলবে না, না হলে কিন্তু বাদ দিয়ে দেবে। একটাও বাদ হলে গেলে বাড়ি চলে যাও। আবার টাইম দেয়। আচ্ছা, টাইমও দেয়, কোনো সমস্যা নেই। যাই হোক, টেনশন করার ব্যাপার নেই, একদিন হয়তো টাইমও দেয়। যাই হোক, তবুও আমরা নিখুঁতভাবে যাবো যাতে কোনো রকম সমস্যা না থাকে। আচ্ছা, ডকুমেন্টস ধরো ভেরিফিকেশন তোমার কমপ্লিট হয়ে গেলো, যেহেতু তোমার হয়েছে তো হয়ে গেল, তারপরে তোমার কি করলো? তারপরে তোমাকে নিয়ে চলে যাবে গাড়িতে করে ওরাই। আচ্ছা, গাড়িতে করে নিয়ে চলে যাবে, গাড়িতে করে নিয়ে যাবে কোথায়, হসপিটাল বা কোনো একটা নার্সিং হোমে নিয়ে যাবে। আচ্ছা, দেন ওখানে তোমার কি কি টেস্ট হবে? দিয়ে তোমার ওখানে সুগার, আচ্ছা, ইউরিন, আচ্ছা, মানে এই ধরনের জিনিসগুলো, মানে ভিতরেও যদি কোনো সমস্যা থাকে সেই ধরনের প্রবলেম, সুগার, ডায়াবেটিস বলতে পারো, ইউরিন বলতে পারো, চেস্টে কোনো সমস্যা থাকে চেস্টের ছবিও তুলবে, তাহলে আচ্ছা এক্সরেও হবে। তার মানে কি বোঝা গেল যে তোমার যখন প্রথম দিন যে মেডিকেলে যে ঘটনাটা, সেই ঘটনাটা কি কি দাঁড়াবে যে তোমার যত ভিতরের যে সমস্যা সেইখানে রক্ত পরীক্ষা করলে সমস্ত কিছু জানা চলে যায়। তো তার সাথে একটা ইউরিনের টেস্ট করবে এবং বুকের ছবি তুলে নেবে। তারপরে এই ঘটনাটা ঘটলো সেই দিন কি এতটুকুই হবে নাকি আরো কিছু হবে? হ্যাঁ, এতটুকুই হবে। আচ্ছা, সেই দিন এতটুকুই হবে, তাহলে কি বাড়ি চলে আসবে তুমি আবার? না, পাশে রুম ভাড়া নিয়ে থাকতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে কি তোমার মেডিকেল একদিনে কমপ্লিট হয় না? না, ও ওয়াও, 2 থেকে 3 দিন লাগবে। আচ্ছা, তার মানে এটা ভালো করে সবাই নোট করে নাও যে যখন মেডিকেলে তোমরা যাচ্ছ তখন সেইখানে 2 থেকে 3 দিন সময় লাগে। তার মানে তোমার যদি বাড়ির কাছে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে এমনভাবে টাকা পয়সা বলো, এমনভাবে জামা কাপড় বলো, অনেক কিছুই কিন্তু তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। ওইখানে একটা রুম ভাড়া করে থাকতে হবে। তাহলে এর আগে তুমি যখন গেছিলে তখন রুম ভাড়া নিয়েছিলে? আচ্ছা, তারপরে তোমারটা কতদিন লেগেছিল? 2 দিন। 2 দিন। আচ্ছা, তাহলে সেই দিন শুধু ওই রকম রক্ত পরীক্ষা, এইসব চেস্টের ছবি টবি এইসব হয়ে গেল, দেন তোমাকে বাড়ি পাঠিয়ে দিল, মানে ঘরে ছেড়ে দিল। দেন তারপরের দিনই আবার সকালে চলে গেলে, আবার 5টার সময় এন্ট্রি হবে। আচ্ছা, 5টার সময় এন্ট্রি হলো। দেন সেদিন কি হবে? সেদিনকে তোমার এবার ফিজিক্যাল টেস্ট হবে। আচ্ছা, মানে যেরকম হয় আমরা এগুলো সাধারণত সব কিছু জানি যে কি হ্যাঁ আমার নখনি আছে কিনা কোনো রকম, চোখের যে, আচ্ছা বলো। তারপর তোমার আই ডিস্টেন্স যেটা আছে, হ্যাঁ আই ডিস্টেন্স বা আই টেস্ট, কালার ব্লাইন্ড। আচ্ছা, তারপরে হাত। আচ্ছা, তার মানে ওই সেই দিনেই তোমার হাত বলা, হাত ঘামা টামা, পায়ে হাতে নখনি, পায়ে জমা লেগে যাচ্ছে, এইসব যে নখনি টকনি যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো দ্বিতীয় দিন হবে। ওগুলো সেদিনকে সব কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সেই দিনেই সমস্ত কিছু কমপ্লিট কিন্তু হয়ে যাবে। অনেক সময় রিপোর্ট আসতে তো লেটও হতে পারে নাকি, 1 দিন 2 দিন নাকি চলে আসে? নার্সিং হোমের রিপোর্ট না হলে হবে না, পাসিং সার্টিফিকেট দেবে না। আচ্ছা, আর যদি রিপোর্ট না আসে তাও কি তোমার ওই কালার ব্লাইন্ড, তারপরে হচ্ছে যে তোমার আদার্স যে মেডিকেলগুলো হবে, কোনো রিপোর্ট দেবে না? আচ্ছা, না হবে কি? হ্যাঁ, ওগুলো হবে, হয়ে যাবে। ওগুলো দেখো, মানে ওটা তো আগের দিন করে এলাম, মানে যেগুলো আমার মানে ভিতরে যেগুলো আছে, যে সমস্যা ছিল যদি থাকে তাহলে সেগুলো হয়ে গেল। আগের দিন যা হলো ওই রিপোর্টটা আসার পর তোমার তারপরের দিন কিন্তু ওটা আসছে না। আচ্ছা, আসতে দেরি হতে পারে। আচ্ছা,
কিন্তু তার তো দেরি হোক না, তাতে আমার কোনো কিছু এসে না, না, কিন্তু সেদিনকে কালার তোমার যেগুলো নখনি টকনি ফিজিক্যাল যেগুলো প্রবলেম সেগুলো তোমার সেদিনকে হয়ে যাবে, ছেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, ছেড়ে দিবে, দিয়ে বসিয়ে রাখবে। আচ্ছা, দিয়ে বসিয়ে লাগবে। আচ্ছা, তার মানে মেডিকেলে কিন্তু তোমার ইভেন 2 দিন 3 দিনও লাগতে পারে, সেই ব্যবস্থা করে যাবে। আর একদিন প্রথমে তো ওগুলো হয়ে যাবে, তারপরেই তোমার ফিজিক্যালে নখনি টকনি বলো, অনেকের অনেক সমস্যা থাকে, সেগুলো তো তোমরা আশা করি জানো। আর একটা প্রশ্ন সময় আমাকে বলে দাঁতের একটা সমস্যা, দাঁতের সমস্যা কি তোমার ওইখানে ওরকম কারোর সঙ্গে সম্মুখীন হয়েছিল না? তোমার কোনো সমস্যা ছিল না, তো জানো না তুমি? আমার সমস্যা ছিল না, কিন্তু হ্যাঁ দাঁতে পোকা লাগা, তারপর দাঁত যেন পরিষ্কার থাকে, নাহলে পয়েন্ট দিয়ে দিবে ওখানে। আচ্ছা, তার মানে দাঁত কিন্তু তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তার সাথে সাথে দাঁতে যাতে পোকা না থাকে। এটা আমি 100% সঠিক না, বাট যদি দাঁতে পোকা থাকে সেটাকে তুমি সিল করে যেতে পারো। এটা জানি না, তবুও তুমি একবার তবুও জেনে নেবে। তবু আমি অনেক জায়গায় দেখেছি যে বলে যে সিল করে নিয়ে যেতে, ঠিক আছে? আর দাঁত কতগুলো লাগে, মানে অনেকের দাঁত তো উঠে যেতেও পারে। 28+ লাগবে। আচ্ছা, 28টা তোমার মিনিমাম দাঁত লাগবেই, বোঝা আছে? তো আর একটা দাঁত, আমার যেমন একটা দাঁত এখানে নেই বিক্রম, তো ওর উপরের দাঁতটাও কিন্তু কাউন্টে বাদ যাবে। আচ্ছা, তার মানে আমার একটা দাঁত যে নিচে নেই, তো ওপরে তার ওপরের দাঁতটা, মানে ব্যাপারটা হচ্ছে লজিক্যাল হিসেবে আমি তো এই দাঁতে কোনো কাজ, ওপরের দাঁতের সঙ্গে তো আমার এই নিচের দাঁত যেহেতু ফাঁকা, ওই ওপরের দাঁতের কোনো কাজ কিন্তু নেই, ভেবে দেখবে একবার। তো সেই হিসেবে মানে এতটাই কঠিন মেডিকেল হয়, মানে সেই দাঁতটার ওপরের দাঁতটাও কিন্তু কাউন্টিংও বাদ করে দিবে, মানে গণবে যখন তখন দুটো বাদ। আমার যখন যদি গনে তাহলে দুটো বাদ দিবে, পোকা লাগা থাকে তাহলে দুটো বাদ, তাহলে ওপরটাও বাদ। ও বাবা, মানে বিশাল ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো আশা করি তোমাদের মেডিকেল নিয়ে, তারপরে যে মেডিকেল হয়ে গেল, তারপরে তোমার বাড়ি চলে গেলো, তখনই কি রিপোর্ট যে তুমি পাস করে গেলে, নাকি আবার পরে রিপোর্ট আসবে? ওরা ছুটি হওয়ার আগে যারা মানে রিমেডিকেল পাবে তাদের নামগুলো ডাকবে, ঠিক আছে? আচ্ছা। আর যারা পাস করবে তাদেরকে মানে কোনো কিছু দিবে না, না বলেই দিবে ওরা মুখে, তারা পাস করেছে। আচ্ছা, তার মানে হয়ে গেল, তুমি পাস করেছো, এবার তুমি জাস্ট যাদের ওয়েট করো যে কি ফাইনাল লিস্টে নামের জন্য। আচ্ছা, যাদের নাম ডাকবে তাদেরকে রিমেডিকেল। আচ্ছা, যাদের নাম ডাকবে তার মানে তোমাদের কোনো রকম সমস্যা আছে, সেটা কিন্তু রিমেডিকেল তোমাদের হতে চলেছে। তাহলে এই যে ফিজিক্যাল মেডিকেল নিয়ে কিন্তু তোমাদের এসএসসি জিডির অনেক সমস্যা, অনেক গল্প, অনেক আমি কথা শুনেছি। আমি বলেওছিলাম যে কি আমার কাছে অফলাইন আছে, এর আগের পাস করেছে, তো সেই কিন্তু তোমাদের সামনে আমি বলেছিলাম যে নিয়ে আসবো, এবং তাকেও কিন্তু নিয়ে এসে এবং সমস্ত প্রশ্নের আশা করি উত্তর দিতে পেরেছি। এরপরেও যদি কোনো রকম প্রশ্ন এসে মানে তোমাদের থাকে, তাহলে তোমরা কমেন্ট করবে, আমি তার কাছে জেনেই কিন্তু আমি অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটা কি করবে, যে লাইক করবে এবং শেয়ার করে, শেয়ার তো খুবই দরকার, কারণ যারা যারা মেডিকেলে যাচ্ছ বা ফিজিক্যালে ভেবেছো যে যাবে, তো অবশ্যই তোমরা কি করবে, শেয়ার করতে ভুলবে না। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য বা এই ধরনের গল্প শোনার জন্য বা যাই বলো না কেন, ভালো ভালো কথা শোনার জন্য, মানে এই যে ছোটো ছোটো জিনিসগুলো আমি কিন্তু জানতামই না যে মেডিকেল 2-3 দিনে হয়, সেখানে থাকারও ব্যবস্থা করতে হবে তোমাকে। তো এটা আমি সত্যি, এটা আমার জানতাম না, ও বললো বলে কিন্তু আমি জানতে পারলাম। তো এটা আশা করি অনেকে হয়তো জানো না, তো জেনে আশা করি যদি কোনো রকম উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই অনেক শেয়ার করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে মেডিকেল ফিজিক্যালের জন্য তৈরি হোক। চলো, থ্যাংক ইউ।